জেনেভায় সিরিয়ার শান্তি আলোচনায় যোগ দিতে যাচ্ছে সৌদি সমর্থিত বিরোধী দল এইচএনসি। যুদ্ধবিরতির আগে মধ্যপন্থী বিদ্রোহীদের অংশগ্রহণ কঠিন বললেন এরদোয়ান। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার হুমকি ফ্রান্সের। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের। জিকার সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্রাজিলের। প্রতিষেধক উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ঘোষণা। এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে অতি গোপনীয় 22টি নথির তথ্য আদান প্রদানে ব্যক্তিগত ইমেল ব্যবহার করেছেন হিলারি, জানালো ওবামা প্রশাসন। রিপাবলিকানদের কড়া সমালোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। সিরিয়া বিষয়ে জেনেভায় প্রথম দিনের শান্তি আলোচনায় যোগ না দিলেও শিগগিরই এ বৈঠকে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে সৌদি সমর্থিত বিদ্রোহী দল এইচএনসি। তবে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের আগে মধ্যপন্থী বিদ্রোহীদের আলোচনার টেবিলে আনাটা অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে সিরিয়ার কুর্দি রাজনৈতিক দল পিওয়াইডির শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটির আরেকটি বিরোধী দল। শুক্রবার জেনেভায় সিরিয়া বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হলেও বিদ্রোহীদের প্রধান দল সৌদি সমর্থিত এইচএনসি কিংবা কুর্দিদের কোনো সংগঠন এতে যোগ দেয়নি। আলোচনায় সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বাশার আল জাফরি। শুক্রবার তার সঙ্গে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয় জাতিসংঘ প্রতিনিধিদের। পরে এক সংবাদ সম্মেলনে শিগগিরই এই আলোচনা প্রক্রিয়ায় বিরোধী পক্ষের প্রতিনিধিরাও অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি যুদ্ধবিরতির বিষয়েও আলোচনায় গুরুত্ব পাবে। দেশটিতে চলমান সংকট সমাধানের এবারের উদ্যোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। বিরোধী পক্ষ শান্তি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান গুরুত্বের সঙ্গে নিয়েছে। সম্ভবত রোববারই তারা এই আলোচনায় যোগ দেবে। এর পরপরই রিয়াদে এক সাক্ষাৎকারে জেনেভা শান্তি আলোচনায় 30 থেকে 35 জনের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান সৌদি সমর্থিত আসাদ বিরোধী জোট এইচএনসির একজন মুখপাত্র। আলোচনা পর্যবেক্ষণের জন্য জেনেভায় আমাদের প্রতিনিধি দল যাবে। তাদের মূল লক্ষ্য থাকবে সিরিয়া সরকারের প্রতিনিধি দল জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে তাদের অবরোধ উঠিয়ে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেয় কিনা। এই মুহূর্তে সিরিয়া বোমা হামলা বন্ধ করে বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার যথাযথ উদ্যোগ নেওয়া দরকার। এর আগে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর না হলে শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় এইচএনসি। এ অবস্থায় সিরিয়ায় মধ্যপন্থী বিদ্রোহীদের আলোচনায় যোগ দেওয়ার আগে দেশটিতে রুশ বিমান হামলা বন্ধ হওয়া দরকার বলে মত প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীরা শান্তি আলোচনায় যোগ দিতে আগ্রহী, কিন্তু তার আগে সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, অন্যথায় তা যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার শামিল হবে। এবারের শান্তি আলোচনাকে সফল করতে হলে সুনির্দিষ্ট কিছু বিষয় সব পক্ষের মতৈক্যে পৌঁছা দরকার বলে মন্তব্য করেছেন জেনেভা বৈঠকে যোগ দিতে আসা আসাদ বিরোধী পপুলার ফ্রন্ট ফর চেঞ্জ অ্যান্ড লিবারেশনের সদস্য কাদির জামিল। শিগগিরই সিরীয় কুর্দিদের আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিদ্রোহীদের কাছ থেকে লাতাকিয়া প্রদেশের রাবিয়া শহরের একাংশ দখলের পর এখন পুরো শহর দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। চলমান সংঘর্ষের কারণে সীমান্ত পার হয়ে তুরস্কে আশ্রয় নিচ্ছে লাতাকিয়ার শত শত তুর্কমেন অধিবাসী। এদিকে সিরিয়া যুদ্ধে সরকারি বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি জেনেভা শান্তি আলোচনায় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিদিন শত শত সিরীয় শরণার্থী লাতাকিয়া থেকে তুরস্কে প্রবেশ করছে, যাদের বেশিরভাগই তুর্কি বংশোদ্ভূত তুর্কম্যান সম্প্রদায়ের লোক। বেশিরভাগ নারী, শিশু ও বয়স্কদের বাসে করে তুরস্কে এনে কাছাকাছি কোনো শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হচ্ছে। আমরা খুবই ভয়ে আছি, অনেক বিপদে পড়ে আমরা ঘর বাড়ি ছেড়ে এসেছি। যুদ্ধের কারণে আমাদের অনেকেই হাত পা হারিয়েছে, আবার অনেকেই মারা গেছে। আমাদের আর এসব সহ্য হচ্ছে না। তুরস্ক সীমান্তের কাছে লাতাকিয়া প্রদেশের রাবিয়ায় সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে যুদ্ধের কারণে শরণার্থী প্রবাহ বেড়ে গেছে। 2012 সাল থেকে বিদ্রোহীদের দখলে থাকা রাবিয়ার নিয়ন্ত্রণ নিতে সিরীয় সেনারা গত কয়েক বছর ধরেই লড়াই চালিয়ে আসছে। তবে সম্প্রতি রুশ বিমান হামলার কারণে বিদ্রোহী বাহিনীর অনেক
অনেক অস্ত্র ও যানবাহন ধ্বংস হওয়ায় তাদের জন্য সহজ হয়ে যায় বিদ্রোহীদের চাপে ফেলা। রাবিয়ার বেশিরভাগ এলাকা দখলের পর এখন সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা আশপাশের এলাকাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আমরা সব দিক থেকে হামলা চালিয়েছি। খুব ভোরে যখন শহরটিতে পৌঁছানোর পর আমরা পাল্টা আক্রমণের শিকার হই। আমরাও হামলা চালালে বিদ্রোহী বাহিনীর অনেক সদস্য নিহত হয়, অনেককে আমরা আটক করি, তবে আমাদের কেউ হতাহত হয়নি। যদিও সিরিয়ায় যুদ্ধের ভয়াবহতা কমেনি, তারপরও গত কয়েক সপ্তাহে বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি শহর সিরীয় বাহিনী পুনর্দখল করায় আন্তর্জাতিক উদ্যোগে জেনেভা শান্তি আলোচনায় সিরিয়ার সরকারি বাহিনী সুবিধাজনক অবস্থানে থাকবে বলে ধারণা করছেন সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা আশা করি সরকারি বাহিনীর অর্জন আলোচনার টেবিলেও প্রতিফলিত হবে। তৃতীয় জেনেভা আলোচনায় সিরীয় বাহিনীর সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। লেবাননের গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী সিরিয়ায় সরকারি বাহিনীর দখলে আছে দেশটির 1/4 আর বিদ্রোহী বাহিনী দখলে আছে 1/10 এলাকা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরীয় সীমান্তে তুরস্কের যুদ্ধ বিমানের গুলিতে ভূপাতিত রাশিয়ার সুখোই 24 বিমান চালকের হত্যাকারীকে চিহ্নিত করেছে রাশিয়া। তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গত ডিসেম্বরে জানিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তির নাম কেলিক। অভিযুক্ত তুরস্কের নাগরিক জানিয়েছেন রাশিয়ার সেনাবাহিনী তাকে হামলার লক্ষ্যবস্তু করলেও এতে তিনি কোনো ভয় পান না। সেই সাথে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা রাশিয়া এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলেও জানান তিনি। কেলিক তুরস্কের তুর্কমেন জাতিগোষ্ঠী সমর্থিত ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা। রুশ পাইলট হত্যার অভিযোগের পর এই প্রথম তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ পেল। ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি উপনিবেশ স্থাপনের চেষ্টা বন্ধ না করলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হুমকি দিয়েছে ফ্রান্স। ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার বিষয়ে একটি পিটিশনে সই করেছে ইতালির প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়েহ বলেছেন, ফিলিস্তিনকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষায় যে কোনো লড়াইয়ের জন্য হামাস সদস্যরা প্রস্তুত। শুক্রবার ফিলিস্তিনের নেগেভ মরুভূমি অঞ্চলে রাখামা গ্রামে একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরায়েলিরা। গত মাসে আরো একবার এই মসজিদটি ভেঙে দেয় তেল আবিব কর্তৃপক্ষ। গ্রামবাসীরা পুনরায় সেটি গড়ে তুললে আবারও তা ভেঙে দেয়া হলো। মসজিদটির কোনো স্বীকৃতি নেই বলে জানিয়েছে তেল আবিব। নেগেভ মরুভূমিতে সাম্প্রতিককালে প্রায় 40টি গ্রাম গড়ে উঠেছে, যাদের এখনো কোনো প্রশাসনিক স্বীকৃতি মেলেনি। দখলদার ইসরায়েলিরা প্রায়ই শহর গড়ে তোলার ছলে এসব গ্রামের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় বলে জানায় গণমাধ্যম। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হামাস পুরোপুরি তৈরি বলে জানিয়েছেন গাজার নিয়ন্ত্রণকারী সংগঠনের নেতা ইসমাইল হানিয়ে। বৃহস্পতিবার গাজার কয়েকটি সুড়ঙ্গ ঠিক করার সময় ইসরায়েলি হামলায় 7 হামাস সদস্য নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। গাজার সাহসী ভাইরা প্রতিদিন আরো সুড়ঙ্গ খুঁড়বে আর মাটির নিচ থেকে ইসরায়েলের উপর হামলা চালাবে। পবিত্র জেরুজালেম সহ গোটা ফিলিস্তিনকে ইসরায়েলের দখলমুক্ত করতে হামাসের প্রত্যেক সদস্য শহীদ হতে প্রস্তুত। তার এই ঘোষণার পরপরই গাজায় ইসরায়েল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে হামাস সদস্যরা। অস্ত্র হাতে ইসরায়েলকে ধ্বংস করার স্লোগান দিতে থাকে তারা। এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে দখলদারিত্ব চালিয়ে ইসরায়েল নিজেদের উপনিবেশ স্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউস বলেন, দ্বিরাষ্ট্র প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব প্রতিনিধিদের নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। এটা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে আমাদের শেষ প্রচেষ্টা। এই আলোচনায় ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় নিজেদের দায়িত্ব পূরণে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে ফ্রান্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের চেষ্টা ফ্রান্সের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। ইসরায়েল অবিলম্বে তাদের দখলদারিত্ব বন্ধ না করলে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না আমরা। এদিকে সব ধরনের ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করার বিষয়ে একটি পিটিশনে সই করেছে ইতালির প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পিটিশনে বলা হয়, ইসরায়েলি গবেষকরা ও তাদের প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালাতে যৌথভাবে অস্ত্র গবেষণা চালাচ্ছে। এর আগে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্বের অবসানে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পারস্য উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় টহলরত মার্কিন জাহাজের উপর দিয়ে ইরানি ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে একে অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
শুক্রবার মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার নিকোলস কোয়েগম্যান এক ইমেইল বার্তায় বলেন, ইরান যখন জানে যে তাদের জাহাজ কোনো বিপজ্জনক অভিযানে পারস্য উপসাগরে আসেনি, তখন জাহাজের একেবারে উপর দিয়ে ড্রোন উড়িয়ে নেওয়া মোটেও যুক্তিসঙ্গত আচরণ নয়। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পারস্য উপসাগরে সফল সামরিক অভিযান চালিয়েছে তারা। মার্কিন ওই বিমান বাহিনী জাহাজের ছবি দেখিয়ে তাদের খবরে আরো বলা হয়, 150 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র নূর মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে তেহরান। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, যে কোনো উপায়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর ঘোষণা মার্কেলের। জার্মানিতে শরণার্থী শিবিরে গ্রেনেড নিক্ষেপ, সমুদ্রপথে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় আইওএম এর উদ্বেগ। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মশা নিধনের বিষয়ে পুরো বিশ্বে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ভেনেজুয়েলায় জিকা ভাইরাসের সংক্রমণে গুলেনবেরি নামে নতুন রোগে আক্রান্ত হয়েছে 250-র বেশি মানুষ। পেরু ও নিউজিল্যান্ডে প্রথমবারের মতো জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আর প্রতিষেধক উদ্ভাবনে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছে ব্রাজিল ও মার্কিন গবেষকরা। জিকা ভাইরাসের আতঙ্কে পুরো ব্রাজিল। গর্ভাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত নারীরা ছোট মাথার শিশুর জন্ম দেবার আশঙ্কা থাকায় উদ্বেগের সীমা নেই দেশটির অন্তঃসত্ত্বা নারীদের। আমি খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম, ভয়ে ছিলাম এরই মধ্যে আমাকে জিকা ভাইরাস আক্রমণ করেছে কিনা। কিন্তু সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ, রক্ত পরীক্ষায় তেমন কিছুই ধরা পড়েনি। জিকা ভাইরাসকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। এর সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, এর ব্যতিক্রম হলে জিকা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় বরণ করতে হবে। জিকা ভাইরাস এখন কেবল ব্রাজিলের একার দুশ্চিন্তার বিষয় নয়, এটা ল্যাটিন আমেরিকার দেশগুলোর পর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই বিষয়ে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তা থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। ভেনেজুয়েলায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন 4700। আর নতুন করে স্নায়বিক সমস্যা, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় গুলেনবেরি, সেই রোগের লক্ষণ পাওয়া গেছে দেশটির বেশ কিছু মানুষের দেহে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এর কারণও মশাবাহিত জিকা ভাইরাস। এদিকে নিউজিল্যান্ড ও পেরুতে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর নতুন করে আরো 4 জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে কানাডা। ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশগুলো। এডিস মশার কারণে জিকা ভাইরাসের সংক্রমণ ঘটে। এতদিন এমন ধারণা থাকলেও ব্রাজিলের গবেষকদের আশঙ্কা, সাধারণ মশার কামড়েও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। এমন অবস্থায় জিকা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে একযুগে কাজ করার কথা জানিয়েছেন ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের গবেষকরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। পাকিস্তানের থারপারকার জেলায় প্রচন্ড খরায় নতুন করে আরো 12 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মাসে জেলাটিতে খরা এবং বিভিন্ন পানিবাহিত রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 138-এ। যদিও সরকারের পক্ষ থেকে এ সংখ্যা 42 বলে দাবি করা হয়েছে। শুক্রবার জেলার মিথি, জাগানলুন্ড, নারোরি, দাহলি, ইসলামকোট সহ বিভিন্ন এলাকায় এসব শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় গভর্নর মীর শফিক আহমেদ। যদিও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা উপকরণ এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে এসব শিশুর অভিভাবকরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি ক্লিন্টন তার ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে যে সরকারি তথ্য আদান প্রদান করেছেন তার মধ্যে 22টি ইমেইলে অতি গোপনীয় বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এই 22টি ইমেইল কখনো প্রকাশ করা হবে না বলে শুক্রবার জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। অতি গোপনীয় বার্তাগুলোর তথ্য প্রকাশ পেলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় পাঠানো 7000 পৃষ্ঠার ইমেইল ধারাবাহিকভাবে প্রকাশের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র দফতর। তবে এর মধ্যে ড্রোন হামলা ও আড়ি পাতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় 37 পৃষ্ঠা ইমেইল প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নথিগুলোর আদেও সম্পর্কে আমি এখনো বিস্তারিত কিছু জানাতে পারবো না। আমরা বুঝতে পারছি জনগণের এ সম্পর্কে জানার অনেক আগ্রহ রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ইমেইল থেকে অতি গোপনীয় রাষ্ট্রীয় তথ্য আদান প্রদানের ঘটনার কঠোর সমালোচনা করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা। শুক্রবার আইওয়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের সমালোচনা করেন জেব বুশ, টেড ক্রুজ সহ মার্কো রুবিও।
that there are 22 emails that went on her private server. আমরা জানতে পেরেছি তার ব্যক্তিগত সার্ভার থেকে 22টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইমেল আদান প্রদান করা হয়েছে, যা করা উচিত হয়নি। অথচ হিলারি বলে থাকেন তিনি নাকি কোনো ভুল করেননি। তিনি বিষয়টি নিয়ে সবসময় মিথ্যা বলে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে তাকে পুরোপুরি স্বচ্ছ থাকতে হয়। We have a candidate that is totally transparent. যে কোনো উপায়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়ে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তবে গ্রিস মেসিডোনিয়ার সীমান্ত দিয়ে আবারও বেড়েছে অভিবাসীদের প্রবেশ। এদিকে সমুদ্রপথে অভিবাসীদের মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে IOM। খারাপ আবহাওয়ার কারণে গত কিছুদিন গ্রিস ম্যাসিডোনিয়া সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে আবারও বেড়েছে। এদিন মেসিডোনিয়ায় প্রবেশ করে 1,500-এরও বেশি অভিবাসী। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও 2,500। মেসিডোনিয়ায় প্রবেশ করতে 15 দিন ধরে আমরা এই সীমান্তে অপেক্ষা করেছি। অন্য একটি সীমান্তে অপেক্ষা করেছি আরো 15 দিন। আমার পরিবারের সব সদস্য অসুস্থ হয়ে পড়েছে। এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এদিকে গ্রিসের সেউস দ্বীপের উপকূল থেকে 96 শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই ইরাক ও সিরিয়ার নাগরিক। সম্প্রতি সমুদ্রপথে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM। 2 সপ্তাহ আগে সমুদ্রপথে ডুবে মারা যায় 50 জন। পরবর্তী সপ্তাহে এই সংখ্যা দাঁড়ায় 95-তে। এভাবে প্রতিনিয়ত সমুদ্রপথে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। এর পেছনে অবশ্যই নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। এর মধ্যেই শুক্রবার জার্মানির দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রতিদিন প্রায় 2,000 অভিবাসী জার্মানিতে প্রবেশ করছে। এই অবৈধতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য সুফল বয়ে আনবে। এর আগে গত শুক্রবার আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়াকে নিরাপদ রাষ্ট্র ঘোষণা করে তাদের অভিবাসী হিসেবে জার্মানিতে নেওয়া হবে না বলে ঘোষণা দেন মার্কেল। ইউরোপের অভিবাসন সমস্যা সমাধানে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। আফরোজ নিপা, সময় সংবাদ। এদিকে তুরস্কের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে 5 শিশুসহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। জার্মানির একটি শরণার্থী শিবিরে হাত গ্রেনেড ছুড়ে মারার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শিবিরে এই ঘটনা ঘটে। শিবিরটির সীমানা প্রাচীরের ওপর দিয়ে গ্রেনেডটি ছোড়া হয় বলে জানায় পুলিশ। অবিস্ফোরিত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় শিবিরটিতে অবস্থান করা শরণার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানায় গণমাধ্যম। শিবিরের আশেপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনার একদিন আগে জার্মানিতে শরণার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করতে জোট সরকারের অন্য দলগুলোর সঙ্গে একমত হন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। গেল বছর দেশটিতে 10 লাখেরও বেশি শরণার্থী প্রবেশ করেছে। ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের অনশনে অংশ নিয়েছে দেশটির বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। রোহিত ভামুলা নামের ওই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভের নেতৃত্বে রয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। শুক্রবারও শিক্ষার্থীদের আয়োজিত এক বিক্ষোভে যোগ দেন রাহুল। গেল কয়েকদিন আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোহিতের পরিবারকে 8 লাখ রুপি ক্ষতিপূরণ ও অপর 4 শিক্ষার্থীর শাস্তি বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় উপাচার্যের শাস্তি দাবি করে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। জনগণের জীবনমান উন্নয়নের জন্যই সরকার গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ সহ দেশের সব সম্পদের যথার্থভাবে কাজে লাগাতে তার সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, কৃষকদের কোনো লাভ বা সুবিধা দিলে লোকে সেটাকে বলছে ভর্তুকি, আর শিল্প কারখানা ও ব্যবসায়ীদের সেই সুবিধা দিলে সাধারণ মানুষ তা ভিন্ন চোখে দেখে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শিল্প খাতে উন্নয়ন জরুরি বলে জানান তিনি, আর এজন্য মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন বলে মন্তব্য করেন মোদী। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল 1MDB থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার চুরি করা হয়েছে বলে দাবি করেছেন সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লবার।
মালয়েশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিনিয়োগের উদ্দেশ্যে 2009 সালে 1MDB তহবিল গঠন করা হয়। গত বছর এই তহবিলের বিতর্কিত 1100 কোটি মার্কিন ডলারের বিষয়ে তদন্ত শুরু করে সুইস কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রীয় কোম্পানিগুলো এই তহবিলের অপব্যবহার করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিষ্ঠানটির কিছু অর্থ মালয়েশিয়ার সাবেক ও বর্তমান কয়েকজন সরকারি কর্মকর্তার সুইস অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি 1MDBর মালয়েশিয়ান কর্তৃপক্ষ। হাইতিতে চলমান রাজনৈতিক সংকট সমাধান এবং নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে প্রেসিডেন্ট মার্টেলি বিরোধীরা। শুক্রবার রাজধানী পোর্ট প্রিন্সের রাস্তায় আন্দোলন করে কয়েক হাজার আন্দোলনকারী। এর একদিন আগে প্রেসিডেন্ট মিশেল মার্টেলির সমর্থকরাও একই দাবিতে আন্দোলন করে। আগামী 7 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মার্টেলির ক্ষমতা ছাড়ার কথা রয়েছে, তবে তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হলে তিনি পদত্যাগ করবেন না। গত রোববার হাইতির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিরোধী দলীয় প্রার্থী জুডে ক্যালেস্টিন নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি না হওয়ায় তা স্থগিত করা হয়। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের একটি জনবহুল বাজারে আত্মঘাতী বোমা হামলা নিহত হয়েছেন অন্তত 18 জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার দুপুরে রাজ্যের গাম্বি শহরের একটি জনবহুল বাজারের ভেতরে ঢুকে এক তরুণ নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলে নিহত হন অন্তত 10 জন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 8 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিশরের সিনাই উপত্যকায় এক বোমা বিস্ফোরণে অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শুক্রবার উত্তর সিনাই প্রদেশের আরিশ শহরের একটি স্কুল প্রাঙ্গণের সামনে দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ি যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এই হামলা দায় স্বীকার করেনি। এ নিয়ে আরিশ শহরে একটি দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা। এর আগে বুধবার এক বোমা বিস্ফোরণে একজন কর্নেল ও 3 জন সেনা নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, স্কটল্যান্ডের শেটল্যান্ডে হয়ে গেল ঐতিহ্যবাহী আলোক উৎসব। স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটকদের মিলন মেলা। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে মর্টার শেলের আঘাতে 2 সেনা নিহত ও 5 জন আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। শুক্রবার জয়সালমীরের পোখরানের কিষানগড় ময়দানে প্যারামিলিটারি বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর সদস্যরা 81mm মর্টার চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল। এ সময় হঠাৎ করেই মর্টার বিস্ফোরণ ঘটায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের ভারতের বিমান বাহিনীর তৎপরতায় প্রায় সঙ্গে সঙ্গেই যোধপুর শহরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানায় গণমাধ্যম। কেন এই বিস্ফোরণ তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রাজস্থান BSF এর কর্মকর্তা BR মেঘওয়াল। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার প্রদেশে বৃহস্পতিবার থেকে রাশিয়ান সেনার বিশেষ বাহিনীর সামরিক মহড়া শুরু হয়েছে। নাইকে 720 ইস্কান্দার মিসাইল ছোড়ার মাধ্যমে মহড়াটি শুরু হয়। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইস্কান্দার মিসাইলকে এমনভাবে তৈরি করা হয়েছে এটি শত্রুপক্ষের যে কোনো ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানবে। মিসাইলটি 500 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প পাল্লার এই মিসাইল পরমাণু ওয়্যারহেড বহন করতে পারে। রাশিয়া 2016 সালে সেনাবাহিনীর আধুনিকায়নে কয়েক বিলিয়ন ডলার প্রজেক্ট হাতে নিয়েছে। চীনের শ্যানডং প্রদেশের জিপসাম খনিতে আটকে পড়ার 36 দিন পর 4 শ্রমিককে জীবিত উদ্ধারের ঘটনা দেশটির খনি দুর্ঘটনার ইতিহাসে সবচেয়ে বেশি দিন পর উদ্ধারের তৃতীয় ঘটনা। এ নিয়ে খনিটি থেকে এ পর্যন্ত 15 জনকে জীবিত উদ্ধার করা হলো। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন 13 শ্রমিক, যাদের কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 36 দিনের প্রচেষ্টা আর রুদ্ধশ্বাস অভিযান শেষে খনির ভেতর থেকে যখন একে একে বের হয়ে আসছিলেন আটকে পড়া শ্রমিকরা, তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। এ যেন পুনরায় ফিরে পাওয়া এক নতুন জীবন। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ভূপৃষ্ঠের প্রায় 200 মিটার নিচ থেকে একটি বিশেষ ক্যাপসুলে করে উদ্ধার করা হয় 4 শ্রমিক হাও ঝিচেং, লি কিউশেং, গুয়ান কিংজি এবং হুয়া মিংজিকে। উদ্ধারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।
এই মুহূর্তে উদ্ধার হওয়া 4 শ্রমিকের সবার অবস্থাই স্থিতিশীল রয়েছে, তবে একজনের বাঁ পায়ে কিছুটা চিড় লক্ষ্য করেছি আমরা। তাদের সবাই যাতে শারীরিক এবং মানসিকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত 25 ডিসেম্বর জিপসাম খনিটিতে ধসের ঘটনায় আটকা পড়েন 29 শ্রমিক। সে সময় 11 জনকে জীবিত উদ্ধার এবং একজনকে মৃত ঘোষণা করা হয়। আর বাকি 13 জন শ্রমিকের ভাগ্যে কি ঘটেছে তা এখনো অনিশ্চিত। ঘটনার দুদিনের মাথায় একটি কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খনির মালিক। এরপর গত 30 ডিসেম্বর উদ্ধারকারীরা জীবিত 4 শ্রমিককে শনাক্ত করলে 8 জানুয়ারি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হন তারা। এরপর একটি ছোট্ট সুড়ঙ্গের মাধ্যমে 4 শ্রমিকের কাছে পানি ও তরল খাবার এবং আলোর জন্য বাতি পাঠানো হয়। এদিকে নিখোঁজ 13 শ্রমিকের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে খনি ধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও এ সময় জানান তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। স্কটল্যান্ডের উত্তরে শেটল্যান্ডের দ্বীপে হয়ে গেল ঐতিহ্যবাহী আলোক উৎসব। আপহেলি নামের এই উৎসব উপভোগে হাজার হাজার মানুষ বিশেষ পোশাক পরে মশাল হাতে অংশ নেয় আলোর মিছিলে। প্রত্যেক বছর জানুয়ারির শেষ দিকে এই উৎসবের আয়োজন করা হয়। শহরের অধিবাসীরা তাদের পূর্বপুরুষদের স্মরণে এই উৎসব করে থাকে। এই দিনটিতে স্কটল্যান্ডের সরকারি ছুটি থাকে। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের বহু পর্যটক এই উৎসবে অংশগ্রহণ করতে শেটল্যান্ড দ্বীপে জড়ো হন। আয়োজকরা জানায়, গত বছরের অক্টোবর থেকে এই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছিল। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূরণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকদের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকদের কাছের যাত্রায় আজ থাকছে ময়মনসিংহ জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় বাংলাদেশের পদ্মে সবুজ শ্যামল প্রান্তর পেরিয়ে আমরা শেরপুর থেকে ময়মনসিংহ জেলায় এসে পৌঁছেছি এবং ময়মনসিংহ এমন এক জেলা যার বাংলাদেশের প্রাচীনতম জেলাগুলোর একটি এবং ব্রহ্মপুত্র পাড়ের এই ময়মনসিংহ কিন্তু নানা ঐতিহ্য নিয়ে নানা সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে কিন্তু ভাস্বর হয়ে রয়েছে। ময়মনসিংহ গীতিকার উৎসভূমি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের একসময় জন্মস্থান এই বৃহত্তর ময়মনসিংহ। সব মিলে কিন্তু ময়মনসিংহ জেলা নানা কারণেই গুরুত্বপূর্ণ এবং ময়মনসিংহ জেলার দর্শকরা সার্কিট হাউস মাঠে সমবেত হয়েছেন। সময়ের আমন্ত্রণে তারা এসেছেন, তাদের মতামত জানাতে এসেছেন। তারা সময় সংবাদ গত 5 বছর আসলে কতটুকু তাদের সংবাদ তুলে ধরতে পেরেছে সেগুলো জানাতে আমাদেরকে এবং আমাদের সামনের পথ চলা নিয়ে তাদের পরামর্শ তারা জানাবেন। দর্শকদের কাছে যাচ্ছি। সময় সংবাদে গত 5 বছরে আপনার জেলার খবর কতটা উঠে এসেছে? অনেক উঠেছে। ভালো, ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ যেসব সংবাদ প্রচার করেছে ময়মনসিংহর, সেগুলোর মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল? ময়মনসিংহের বিশেষ করে স্থানীয় যে সমস্ত সংবাদ সাংস্কৃতিক কর্মীদের জন্য এবং সকলের জন্য সেটাই উঠে এসেছে ময়মনসিংহে। আপনাকে ধন্যবাদ। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছেন কয়েকজন। সময় সংবাদ বিভিন্ন ধরনের খবর প্রচার করে থাকে, তো কোন ধরনের খবরগুলো আসলে তরুণদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে? বিভিন্ন ব্যাপার, খেলাধুলার ব্যাপার স্যাপার আছে, আছে খেলাধুলা খেলা ভালো লাগে, বিভিন্ন রাজনৈতিক আছে, পড়াশোনার দিক দিয়ে এসব খেলা ভালো লাগে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। যদি জানতে চাই যে সময় সংবাদ যেই ধরনের সংবাদ উপস্থাপনা করে থাকেন উপস্থাপকরা, তাদের উপস্থাপনা শৈলীটা কেমন, কতটা ভালো লাগে আপনাদের? কমিউনিকেটিভ কি? অনেক ভালোভাবে তারা উপস্থাপনা করে থাকে। আমি সবসময় সময় টিভির নিউজই দেখে থাকি। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ ময়মনসিংহ নিয়ে যেসব সংবাদ প্রচার করেছে সেগুলো আসলে কতটা কার্যকর হয়েছে, সমস্যা দূর হয়েছে সময় সংবাদ প্রচার হওয়ার পর? হ্যাঁ, সব সমস্যা দূর হয়েছে। আমরা ময়মনসিংহবাসী সময় সংবাদটা বেশি দেখি, বাসায় খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ কিন্তু টিকার দেওয়ার চেষ্টা করে, সংবাদ জানানো এক লাইনে জানানোর চেষ্টা করে। এইটা আসলে কতটুকু তথ্য পেতে আপনাদের সাহায্য করে?
সেটা অনেকাংশেই সহায়তা করে, কিন্তু সেই ক্ষেত্রে আরেকটি প্রত্যাশা থাকে আমাদের, সেটা হচ্ছে যে সময় টিভির কাছে যেহেতু এটি সংবাদ ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল, আমাদের জেলারগতভাবে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের জেলার যে সংকটগুলো আছে সেইগুলো সমাধানের ক্ষেত্রে, সেগুলো তুলে ধরার ক্ষেত্রে যেন সময় টিভি আরেকটু বেশি সচেতন হয়, আমাদেরকে যেন আরেকটু বেশি প্রায়োরিটি দেয়। জি, আপনাকে ধন্যবাদ। উনি সংকটের কথা বলছিলেন। আপনাদের জেলার কোন কোন সংকট আমরা সামনের দিনগুলোতে তুলে আনতে পারি যাতে তার সমাধান হয়? মূলত এখন যেহেতু বিভাগীয় শহর হয়েছে এবং সিটি কর্পোরেশন ঘোষণা হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের রাস্তাঘাট, তারপরে যানজটের সমস্যা, এগুলো সহ আশেপাশে যে সময়গুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো যদি তুলে ধরে সেটা আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। সময় সংবাদ অনুষ্ঠান খবরের পাশাপাশি কয়েকটি অনুষ্ঠানও প্রচার করে থাকে। সম্পাদক এবং সময় সংলাপ নামে বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুটি অনুষ্ঠান হয়ে থাকে। সেইগুলো আপনাদের কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে আপনাদের কাছে? না, ওই যে সংলাপ হয় বা আলোচনা হয় সেটা আমরা খুবই সমৃদ্ধ হই। আমরা মনে করি যে আরও বাংলাদেশের যারা সুধীজন আছেন, বিশেষ ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আনলে আমরা আরও সমৃদ্ধ হতে পারবো। ধন্যবাদ। সময় সংবাদের জন্য কোনো ধরনের সমালোচনা যেটা আসলে আমাদের সামনের পথ চলাকে আরো একটু নির্ভুল করবে, আর একটু সূক্ষ্ম করবে? সময় সংবাদ একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। সময় সংবাদের আমরা চাই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো হয়ে গেল কয়েকদিন আগে, সেরকম প্রতিযোগিতা প্রতি মাসে মাসেই একবার হোক। আমি একজন মুক্তিযোদ্ধা, সেটাই আমি আপনাদের সময় টিভির কাছে সেটা প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। সুশীল সমাজের একজন প্রতিনিধি রয়েছেন। সময় সংবাদে সংবাদ প্রচার হওয়ার পর তার প্রভাব কতটা পড়ে আপনাদের এই জেলায়? খুবই বেশি প্রভাব পড়ে, আমি কথাটা বলবো। আমি তার আগে একটু কথা বলে নিতে চাই যে 17ই এপ্রিল মুজিবনগর দিবস, এটি আমাদের একটু ঐতিহাসিক দিন। সেই দিনে সময় টেলিভিশনের জন্ম। সেক্ষেত্রে করে সময় টেলিভিশন ময়মনসিংহের যে প্রত্যাশাটা আমরা করি, সেটি হলো ময়মনসিংহে আনাচে কানাচে সবগুলো বিষয় যেমন সময় টেলিভিশন তুলে আনে, তেমনি করে ময়মনসিংহের সময়ের একটি স্টুডিও দরকার, যে স্টুডিওটি হলে পরে আমরা আমাদের কথাগুলো সরাসরি বলতে পারতাম। ধন্যবাদ আপনাকে। এখানে একজন একটা কথা বলে নিতে চাই, সেটি হলো যে সময়ের খবরের পরিবেশনের মাঝখানে যে সরাসরি টেলিফোনের যে একটি বিষয় থাকে, এটি আর একটু বেশি করবে সময়, সেটাও প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। একজন জনপ্রতিনিধি রয়েছেন, পৌরসভার মেয়র রয়েছেন। আপনার কাছে জানতে চাই, আপনাদের যে উন্নয়ন কার্যক্রম, সেটিকে আমরা আসলে কতটুকু সহযোগিতা করতে পারছি আমাদের সংবাদে তুলে ধরার মাধ্যমে, এবং যেসব সমালোচনা করছি সেটা কি আসলে কার্যকর হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। আমরা বিগত সময়ে সময় টিভিকে আমাদের এই ময়মনসিংহবাসীর সম্ভাবনা এবং সমস্যা নিরসন করার ক্ষেত্রে আমরা পেয়েছি। আমাদের সম্ভাবনাগুলোও তুলে ধরা হয়েছে এবং কোথায় সমস্যা সেগুলো তুলে ধরা হয়েছে। এটি আসলে আমি মনে করি যে প্রেসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আমরা আমাদের এই সময় টিভির এই মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে সময় টিভিকে ধন্যবাদ জানাই যে তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে ভবিষ্যতের জন্য এবং বস্তুনিষ্ঠ, এবং আমাদের ময়মনসিংহ নবগঠিত বিভাগের আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেগুলো যেন তুলে ধরা হয়। জি, আপনাকে ধন্যবাদ। বলছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, তার পরামর্শ জানাচ্ছিলেন এবং মূল্যায়ন জানাচ্ছিলেন। আপনি একজন মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েছেন আমাদের সঙ্গে। মুক্তিযুদ্ধের যেসব অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, মুক্তিযুদ্ধ থেকে জানবো, মুক্তিযুদ্ধ সংবাদ যেগুলো প্রচার করি, সেগুলো আসলে কতটা আমরা আসলে তুলে ধরতে পেরেছি মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা? আমি যতদূর সময় সংবাদ রেগুলার দেখে থাকি, এতে আমার মনে হয় যে আমরা মুক্তিযুদ্ধে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করার জন্য এবং মুক্তিযুদ্ধের কার্যক্রম ভবিষ্যতে যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এগিয়ে আসে, সেরকম কার্যক্রম পরিচালনায় সময় টিভি যথেষ্ট সহযোগিতা করে থাকে। আপনাকে ধন্যবাদ। আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। জানতে চাই, আমরা যেসব সংবাদ প্রচার করে থাকি, সরাসরি দেখিয়ে থাকি, সেটি আসলে আপনারা অন্যান্য চ্যানেলের সঙ্গে যদি তুলনা করতে বলি, কতটা ভালোভাবে আমরা আসলে প্রচার করতে পারি? আসলে সময় সংবাদ টিভি আমরা রেগুলার দেখি, আমি রেগুলার দেখি। তা আমার মনে হয় অন্যান্য টিভি চ্যানেলের তুলনায় সময় সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে, এবং সময় টিভি এর ধারাবাহিকতা বজায় রাখবে। আপনাকে ধন্যবাদ। একজন সাংবাদিক রয়েছেন, একটি পত্রিকা নির্বাহী সম্পাদক। আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যমের ভাষা তো গণমানুষের বোধগম্য ভাষা হওয়া উচিত, আমরা কি সেই ভাষায়, গণমানুষের ভাষায় কথা বলতে পারছি? জি, আপনাদের সময় টিভি গণমানুষের কথাই বলে। তো আমাদের ময়মনসিংহের প্রধান যে সমস্যাটা, যানজট সমস্যা, ব্রিজের মোড়ে একটা স্ট্যান্ড হয়ে রয়েছে, টোটাল এই
12-14 জেলার গাড়ি এখানে দেওয়া আসা করে। এই সমস্যাটা নিয়ে আমরা আশা করি আপনাদের কাছ থেকে সামনে আরও বেশি উদ্যোগ পাবো এবং আপনারা যেন আমাদেরকে এই সমস্যাটা তুলে ধরেন এবং এটা একটা প্রস্তাব গেছে নদীর পারে নেওয়ার, ওই প্রস্তাবটা যেন। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এগুলো নিয়ে সংবাদ প্রচার করার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাই যে আমাদের যিনি রিপোর্টার রয়েছেন ময়মনসিংহতে, আপনারা যখন কোনো সমস্যার কথা বা কোনো তথ্য জানান তার সাড়া কেমন পান? ধন্যবাদ আপনাকে। সময় টিভির প্রতিনিধি ময়মনসিংহের গণমানুষের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে এবং সাথে সাথে আমরা পাই এবং আপনাদের সময় টিভির মাধ্যমে আমরা দেখতে পাই। তার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন সংবাদকর্মী দেখতে পাচ্ছি। জানতে যে আমরা যেসব ছবি প্রচার করি খবরে, সেগুলোর যদি মূল্যায়ন জানতে চাই। হ্যাঁ, খুবই ভালো, খুবই অ্যাক্টিভ এবং সময় টিভির উপরে গ্রহণযোগ্যতা আমার জানা মতে শহরে ব্যাপক।